বৈঠকের কনফারেন্স রুমে আলোচনার ঝড় বইছে। সামরিক বিশ্লেষকরা মুখোমুখি বসে বিশাল এক টেবিলে মানচিত্র বিছিয়ে আলোচনার বিষয়, যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে হয় তাহলে ভারতের কি অবস্থা হবে সেই বিষয় নিয়ে সামরিক বিশ্লেষকদের বিশ্লেষণ। গত কয়েকদিন আগে দিল্লিতে সামরিক বিশ্লেষকদেরকে সাথে নিয়ে একটি বৈঠক হয়েছিল, যে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল। সেই বৈঠকে আলোচনা হয়েছে আমাদের বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধ হয় তাহলে ভারতের কি কি ক্ষতি হবে এবং ভারতের কি কি উপকার হবে এবং কিভাবে তারা আমাদের বাংলাদেশকে দখল করতে পারবে কিনা, এই ধরনের বিভিন্ন কথা হয়েছে। সে বৈঠকে কি কি কথা হয়েছে এবং আমাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তারা কি কি কথা বলেছে এবং কিভাবে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এবং কিভাবে আমাদের বাংলাদেশকে দখল করা যায়, তারা সমস্ত বিষয় নিয়ে কথা বলছে। সে বৈঠকে কি কি কথা হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে জানার পূর্বে একটি কথা বলতে চাই, যারা কোন প্রথম আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। সেই বিষয় নিয়ে সামরিক বিশ্লেষকদের বিশ্লেষণ। কেউ একজন গভীর স্বরে বলে উঠল, আমরা তো বৃহত্তর শক্তিশালী, বাংলাদেশ তো আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। একজন অভিজ্ঞ জেনারেল চুপচাপ বসেছিলেন, ধীরে ধীরে সামান্য ঝুঁকলেন, ঠান্ডা গলায় বলে উঠলেন, শোনো, এরা যদি তোমরা সত্যিই ভাবো তাহলে তোমরা ভয়ঙ্কর ভুল করবে। কারণ যুদ্ধ হলে বাংলাদেশ ভুগবে ঠিকই, কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে। রুমের ভিতরে মুহূর্তে নীরবতা নিয়ে এলো। সেই অভিজ্ঞ জেনারেল আরো বললেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে যুদ্ধ করা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। চারপাশে নদী, খাল, বিল, নিচু জমির কারণে ভারত সামরিক যান চলাচলের সুযোগ কম। ট্যাঙ্ক বা বড় অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো গেল তা সহজেই আটকেই পড়বে তাদের ফাঁদে। ইতিহাস ঘাটলে দেখা যায় বহিরাগত শক্তি এখানে বারবারই সমস্যায় পড়েছে। মোগল আমলে বাংলার নবাবরা প্রায় স্বাধীনভাবে শাসন করতেন বাংলাকে, কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষে এত বছর শাসন করল, বাংলার গ্রাম্য অঞ্চলে প্রবেশ করাটা তাদের জন্য অনেক কঠিন ছিল। যা 1971 সালের যুদ্ধ দেখা গিয়েছিল, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে বাংলাদেশিরা পাকিস্তানের মতো সুসজ্জিত সেনাবাহিনীকেও পর্যন্ত হারিয়ে দিয়েছিল। এই ভূখণ্ডে দীর্ঘমেয়াদী অভিযান চালানো যে কোনো দেশের জন্য দুঃস্বপ্নের মতন। বিশ্বের অর্থনীতির সমীকরণ বলছে, যদি ভারত সঠিক পথে এগোতে পারে তাহলে 2050 সালের ভিতরে ভারত চীনের পর দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি হতে পারে। কিন্তু কোনো কারণে কোনো ধরনের যুদ্ধ জড়িয়ে পড়লে এই স্বপ্ন শেষ হয়ে যাবে। যুদ্ধের খরচ ব্যাপক, যা ভারতের অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করবে। বিদেশি বিনিয়োগ কমে যাবে, বাজারে মন্দা নেমে আসবে। যুদ্ধের ধাক্কায় ভারতের রাজনীতিতেও অস্থিরতা বাড়বে এবং অভ্যন্তর অসন্তুষ্টি সৃষ্টি হলে ভারতের বিচ্ছিন্নবাদী আন্দোলনকারীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এতে ভারতের অভ্যন্তরে স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। সুপার পাওয়ার হতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কূটনীতিক দক্ষতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার। কিন্তু যুদ্ধ মানে এসব সব কিছু ধ্বংসের পথে ঠেলে দেওয়া। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হলো চীন। সামরিক এবং অর্থনৈতিক এবং কূটনীতির দিক থেকে চীন বাংলাদেশের পাশে রয়েছে। যা ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বাঁধলে চীন সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও সীমান্তে বিশাল সামরিক চাপ সৃষ্টি করতে পারে। এতে ভারতকে একই সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে। একদিকে যদি থাকে বাংলাদেশ, তাহলে অন্যদিকে থাকবে চীন। ইতিহাস বলে একই সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করা কোনো দেশের জন্যই সহজ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার এই ভুলই করেছিল এবং হিটলার শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। আর চীনের এই সমর্থনে বাংলাদেশের সামরিক শক্তি বহুগুণ বাড়িয়ে তুলবে, যা ভারতের জন্য অত্যন্ত সংকটের কারণ হিসেবে দাঁড়াবে। অন্যদিকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য, যা 7 সিস্টার নামে পরিচিত। সামরিক দিক থেকে ভারতের জন্য সবথেকে দুর্বল অঞ্চল হলো 7 সিস্টার। রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত মাত্র 40 কিলোমিটার এলাকা চওড়া জায়গা নিয়ে একটি সরু পথ দিয়ে, যা চিকেন নেক নামে পরিচিত। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাঁধলে চীন সহজে অঞ্চলগুলো দখল করে ভারতকে দুটুকরো করে দিতে পারে। আর এটাই হলো ভারতের সব থেকে বড় দুর্বলতা। চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশের একটি বড় অংশ তাদের দাবি করে আসছে। যুদ্ধ বাঁধলে সাধারণত চীন সেই অঞ্চলকে দখল করতে চাইবে। আর ভারতের সামরিক বিশ্লেষকরা স্বীকার করেন যে এই অঞ্চল রক্ষা করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং বাংলাদেশের সঙ্গে যুদ্ধ জড়ানো ভারতকে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য হুমকির মুখে ফেলবে। বিশ্ব রাজনীতিতে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় সুবিধা। ভারত যতই শক্তিশালী হচ্ছে ততই যুক্তরাষ্ট্র এটিকে ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতকে দেখছে। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়
তাহলে যুক্তরাষ্ট্র এটাকে ভারতের উত্থান থামানোর সুযোগ হিসাবে নিতে পারে এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীদের উস্কিয়ে দিতে পারে এবং কাশ্মীরে পাকিস্তানের হস্তক্ষেপ করার পর আরও উন্মুক্ত হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পথ এবং পশ্চিমাদের চাপের কারণে ভারতের অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগবে এবং যুদ্ধের ফলে আন্তর্জাতিক জোট ভারতের বিপক্ষে চলে যাবে। আর এটাই ভারতকে আরো বেশি সংকটে ফেলবে। সামরিক শক্তির দিক থেকে ভারত শক্তিশালী হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যুদ্ধ কখনো অস্ত্রের শক্তি দিয়ে জেতা যায় না। আমেরিকা ভিয়েতনাম দখল করতে পারেনি, রাশিয়া আফগানিস্তানে টিকতে পারেনি, কারণ যুদ্ধের আসল শক্তি হলো ভূমির মালিকানা এবং প্রতিরোধের মনোবল। আর বাংলাদেশের মানুষ 1971 সালে যেমন প্রতিরোধ করেছিল তেমন প্রতিরোধ আমাদের ভারতের বিরুদ্ধেও করে তুলবে। আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ বাজলে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান সক্রিয় হয়ে উঠবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ভারতের বিরুদ্ধে কাজ শুরু করবে। গোপনে অভিযান চালানোর মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নষ্ট করে দেওয়া হবে। ফলে যুদ্ধ শুরু করলে ভারতেরই ক্ষতি হবে। দিল্লির সেই কনফারেন্স রুমের নিরাপত্তা এখনো পর্যন্ত ভাঙেনি। ভারতের সামরিক বিশ্লেষকরা একজন আরেকজনের মুখে চাওয়াচাই করছে। আর ভারতের গণমাধ্যমে যতই শক্তিশালী হয়ে ওঠার গল্প বলুক, বাস্তবতায় একেবারেই আলাদা। বাংলাদেশ ছোট্ট হলো তাদেরকে ছিন্ন ভিন্ন করা সহজ নয়, বরং যুদ্ধ হলে ভারত কয়েক টুকরায় ভাগ হয়ে যেতে পারে। তাহলে বিশ্ব মানচিত্রের মাঝে ভারতের এত বড় মানচিত্র কয়েক টুকরায় ভাগ হয়ে কয়েকটি দেশে বিভ্রান্ত হয়ে যেতে পারে এবং ভারতের মানচিত্র সাজাতে হবে আর বিশ্বের মানচিত্র থেকে ভারতের নাম মুছে যাবে। সেই অবসরপ্রাপ্ত অভিজ্ঞ জেনারেল উঠে দাঁড়ালেন এবং ভারতের মানচিত্রের দিকে তাকাইয়া বললেন, শোনো, মনোযোগ দিয়ে শোনো, আবারও বলছি, শোনো, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানি ভারতকে আরও একবার ভারত লাখার লড়াইও নামতে হবে। রাত গভীর হচ্ছে, নীরবতা বাংলাদেশ এবং ভারত সীমান্তে বরাবর দুটি পাখি উড়ে যাচ্ছে। তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। এখন দেখার পালা নরেন্দ্র মোদী কি চায়, তাদের রাষ্ট্র কি চাই, এখন সেটাই দেখার পালা। অবসরপ্রাপ্ত সেই অভিজ্ঞ জেনারেল বলে উঠল, এখন আমার কথা আমি বললাম, এবং আপনাদের মন্তব্য, প্রধানমন্ত্রী কি বলে এবং প্রধানমন্ত্রী যেটা চাইবে সেটাই হবে। আর আমি যেই সমস্ত কথা বলছি সেই সমস্ত কথা আমার অভিজ্ঞতার উপরে কথা বলছি, আমার নিজস্ব কোনো মন্তব্য না, এটা আমার অভিজ্ঞতা যেটা বলে আমি সেই কথাগুলো বলছি। সেই বৈঠক থেকে যখন সিদ্ধান্ত এলো কোনোভাবে তারা বাংলাদেশকে দখল করতে পারবে না, আর যদি বাংলাদেশকে তারা দখল করতে আসে তাহলে এখানে তাদের কবর রচিত হবে, বিশ্বের মানচিত্র থেকে ভারতের মানচিত্র মুছে যাবে। এই ধরনের বিভিন্ন কথা বলা হবে এবং বিভিন্ন বিশ্লেষকদের বিভিন্ন মন্তব্য করার পর তারা কোনোভাবে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না। আর যদি তারা যুদ্ধ করতে আসে তাহলে তাদেরই ক্ষতি হবে, বাংলাদেশের যত না ক্ষতি হবে তার থেকে তাদের বেশি ক্ষতি হবে এবং ভারতের এত বড় মানচিত্র, সমস্ত মানচিত্র ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের বাংলাদেশের ভিতরে অস্থিরতা সব জায়গায় ছড়িয়ে দেবে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে কি পরিমাণ অস্থিরতা হয়েছে। আমাদের বাংলাদেশ চুরি, ছিনতাই, ধর্ষণ থেকে শুরু করে ডাকাতি, সব ধরনের অপরাধে আমাদের পুরো বাংলাদেশটা মেতে উঠেছিল। এটা করেছে কারা? ভারতের গোয়েন্দা সংস্থারা। আর কাদের মাধ্যমে করেছে? আমাদের বাংলাদেশের যে একসময় আওয়ামী লীগ সরকার ছিল না, আমাদের বাংলাদেশের জনগণের উপর জুলুম নির্যাতন করতো, তাদের মাধ্যমে করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থারা। এবং ভারতের গোয়েন্দা সংস্থারা এটা করেছে এবং আওয়ামী লীগ যেটা করেছে, এরা যদি অনেক প্রমাণ নিতে চান, যেখানে আওয়ামী লীগের নেতারা বলছে যে জায়গায় আমরা দিনের বেলা চলতে পারবো না সেই জায়গার মানুষকে রাতের বেলা আমরা ঘুমাতে দিতে পারবো না। এবং তারা বলছে যে সমস্ত মানুষ ছাত্র আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, যারা লিডার ছিল, তাদেরকে একের পর এক হত্যা করবে, তাদের উপর হামলা হবে এবং তাদের উপর হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন। এবং বিভিন্ন মানুষকে হত্যা করা হয়েছে এবং ডাকাতি, ছিনতাই থেকে শুরু করে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি হয়েছে। এবং সাথে সাথে আমাদের বাংলাদেশে একসময় বিরোধী দল বিএনপি এই ষড়যন্ত্রের সাথে জড়িত হয়ে গেছে। তারা বারবার আমাদের বাংলাদেশের অর্থবলীন সরকারকে তারা ব্যস্ত রাখতেছে এবং তাদের উপর চাপ সৃষ্টি করে এবং প্রশাসনের ভিতরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এটা যদি প্রমাণ নিতে চান তাহলে আপনি পিনাকি ভট্টাচার্যের আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওতে শেষের দিকে দেখাইছে কিভাবে ভারতের সাথে, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে এবং সেনাবাহিনীর সাথে এবং সাথে সাথে আমাদের বাংলাদেশের বিএনপি এর সাথে যে জড়িত এবং আমাদের বাংলাদেশে অস্থির করার সাথে তারাও যে জড়িত থাকতে পারে, এই ধরনের বিভিন্ন কথা বলেছে পিনাকি ভট্টাচার্য। সেই ভিডিওর শেষ অংশ আপনারা গিয়ে দেখতে পারবেন, তাহলে বুঝতে যাবেন। এবং কীভাবে সেনাবাহিনী প্রধানের কথা এবং ভারতের কথা এবং বিএনপির কথা, তারা যে এক স্কিপ একজনের কথায় কথায় সকল মানুষ যে কথা বলেছে সেটা আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এভাবে আমাদের বাংলাদেশের অনেক মানুষ আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র
ষড়যন্ত্র করছে, তারা জানতে কেউ ষড়যন্ত্র করছে, কেউ অজান্তে ষড়যন্ত্র করছে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ ডক্টর ইউনূস স্যার এবং ডক্টর ইউনূস সাহেব যদি আমাদের বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দেয়, তাহলে আমাদের বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্য আবার বিস্তার করবে এবং কাদের মাধ্যমে করবে সেটা তো একালে বোঝাই যে এখন বিধিগুলোকে স্পষ্ট হয়ে যায় যে যতই দিন যাচ্ছে তত আমাদের বাংলাদেশের মানুষ বুঝে না, সব কিছু তো আমাদের বাংলাদেশের মানুষ সেটা বুঝে গেছে কিভাবে আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল পাশে থাকবেন। যারা এখন তোমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজে ভালো রাখবেন। আর নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন।